সঙ্গে প্রাক্তন বিচারপতি তপন দাস যোগ দিয়েছেন। তপন বাবু, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমরা আইপ্যাকের অফিসে ইডি হানা এবং তার পরবর্তীতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা, এবং সেখানে কি হয়েছে এখন সবাই জানেন। আপনার কি মনে হচ্ছে এই মামলাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই যে মুখ্যমন্ত্রীর তদন্তের মাঝখানে চলে যাওয়া এবং ভোটের আগে ইডি হানা, এই যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, আপনি কিভাবে দেখছেন মামলাটা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে, কোন পক্ষের দিকে মামলা এই মুহূর্তে রয়েছে, আপনার কি মনে হচ্ছে? দেখুন, মামলা কি হয়েছে সে তো আমরা লাইভ স্ট্রিমিং দেখেছি, এবং আদালত বিচারকদের যে সমস্ত বিচারপতিরা তারা যেসব মন্তব্য করেছেন সেগুলো আমরা শুনেছি। যেহেতু মামলা শেষ হয়নি, সেটা নিয়ে আগাম কোনো মন্তব্য করা একটু অসুবিধে। 3 তারিখে হিয়ারিং হবে, তারপরে পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। প্রেক্ষাপটটা যেটুকু আমরা খবরের কাগজ পড়ে দেখছি, সেটা কিন্তু একটা আইনের ক্ষেত্রে ভয়ানক রকম সমস্যার জন্ম দিতে চলেছে, যেটা এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বলছিলেন যে কারণে ওরা কলকাতা হাইকোর্টে না পাঠিয়ে দিয়ে নিজেরাই ব্যাপারটাতে নিজেরা বিচার করবেন ঠিক করলেন। সেটা হচ্ছে, যেভাবে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা, এদেশের আইনি ব্যবস্থা সবকিছুর উপরে একটা বড় আঘাতের ইঙ্গিত আছে। একটা সহজ কথা, ইডির আইনগত অধিকার আছে কোনো জায়গায় সার্চ সিজ ইত্যাদি করার। আমরা জানি এই গোটা ব্যাপারটা হচ্ছে পিএমএলএ অ্যাক্ট। মানে কথাটাকে খুব স্পষ্ট করে বলতে হলে আমাদের প্রথম দেখতে হবে পিএমএলএ অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এইটা নিয়ে প্রশ্ন। এই আইনে মানি লন্ডারিং অ্যাক্টের 3 নম্বর ধারায় স্পষ্ট করে বলা আছে কাকে বলে মানি লন্ডারিং। যে কোনো ক্রিমিনাল কেসের সাথে জড়িত সম্পদ, সেই সম্পদ পজেস করা, সম্পদকে ডিল করা, লুকোনো, যে কোনো ক্ষেত্রে এটাকে মানি লন্ডারিং বলা হবে। তার একটা পানিশমেন্ট বলে দেওয়া আছে, 7 বছর পর্যন্ত জেল হতে পারে। এখন এইটা করবার ক্ষেত্রে অথরিটি কতগুলো আইন ঠিক করে দিয়েছে। সেই আইনটা মূলত আইনে 17 নম্বর ধারায় একটা অধিকার দিয়েছে অথরিটিকে তাদের সার্চ অ্যান্ড সিজার করবার জন্য। তারা সেটা করছিলেন। এবার এটা কতটা ন্যায়সম্মত, এখন করা ঠিক ছিল কিনা, ভোটের আগে ইত্যাদি ইত্যাদি, এইসব অনেক আজগুবি প্রশ্ন উঠেছে। তদন্ত চলাকালীন তাদের যদি মনে হয় তারা করতে পারেন, আইনে কোনো বাধা নেই। নীতি উচিত ছিল কিনা সে প্রশ্নটা রাজনৈতিক ব্যাখ্যার কারণ হতে পারে, আমাদের কাছে তার খুব বেশি একটা দাম নেই। তদন্ত করতে করতে যদি কখনো তারা বিশ্বাস করেন বা তাদের কাছে গ্রহণযোগ্য ইনফরমেশন এসে যায় যে এই একটা নির্দিষ্ট জায়গা সার্চ করা দরকার এবং এই মানি লন্ডারিং সংক্রান্ত কিছু বিষয়বস্তু, কিছু ডকুমেন্ট ইত্যাদি পাওয়া যেতে পারে, সার্চ করা তার অধিকার। আমাদের মনে রাখতে হবে এই আইনেই কিন্তু একটা প্রোটেকশনও দেওয়া আছে 62 নম্বর ধারায়। সেখানে পরিষ্কার মিথ্যে কারণে, বিনা কারণে যদি কোনো জায়গায় সার্চ হয়, তাহলে পরে সেই পুলিশ ইডি অফিসারের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে, তার শাস্তির কথাও বলা আছে। এবার একটা বিষয়, একটা লোক, তার একটা সংস্থা আছে, যেমন আপনার একটা সংস্থা আছে। পুলিশ যদি কখনো মনে করে আপনার অফিসে তদন্তের প্রয়োজনে ওটাকে একটু আমার সার্চ করা দরকার, এই অধিকার পুলিশের আছে, কিন্তু এইটাকে কখনো ডিনাই করা যাবে না। এবার ওনার সাথে তৃণমূলের যোগ আছে, নেই, থাকতে পারে, না থাকতে পারে, যা খুশি হোক, তদন্ত করবার ক্ষেত্রে সার্চ ওরা করতে পারে, ভেতরে ওরা ঢুকতে পারে। এইবার যদি আজকে যে তত্ত্ব মমতা ব্যানার্জি নামালেন, উনি নিজেকে আইনজীবী বলেন, ফলে ওনার কাছ থেকে আমরা বিষয়টা নিয়ে আরো একটু বেশি পরিকল্পনা মাফিক কাজ ভেবেছিলাম। এবার ধরুন উনি বললেন এই যে লোকটা বা এই অর্গানাইজেশনটা আইপ্যাক, এরা আমাদের হয়ে কাজ করে, আমাদের পার্টির কাগজপত্র ওনার কাছে আছে, অতএব ওইখানে যদি সিজ হয় তাহলে আমার ব্যক্তিগত ডকুমেন্ট
বেহাত হবার সম্ভাবনা আছে। এমন হতে পারে যে এই লোকগুলো সার্চের নাম করে নিয়ে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের হাতে আমার গুরুত্বপূর্ণ কাগজ দিয়ে দেবে, মূলত এইটা উনি বললেন। এই যদি পদ্ধতি হয়, এবং অনেক সময় বললেন আমার দলের কাগজ নিয়ে আসার আমার অধিকার আছে, সোজাসুজি না নেই। যদি ধরুন এটা যদি হয় তাহলে কোথাও কোনোদিন সার্চ অ্যান্ড সিজার হবে না। ধরুন কোনো লয়ারের চেম্বারে পুলিশের সন্দেহ হলো সার্চ করা দরকার কোনো অফেন্সের কারণ সে তদন্ত করতে গিয়ে, এবার একজন মহিলা এসে বললেন যে দেখুন আমার কিছু ব্যক্তিগত চিঠিপত্র এই উকিল বাবুর কাছে আছে, তাহলে আমি এখানে সার্চ করতে দেবো না, আগে আমার কাগজগুলো আমাকে নিয়ে নিতে দাও, আমি দেখে শুনে নেই, আমার ব্যক্তিগত কাগজপত্র উকিল বাবুকে মামলার স্বার্থে আমি দিয়েছিলাম। এবার ধরুন এবার করবে এবার তাহলে তদন্ত করতে দেবে না, একজন মহিলা ঢুকে পড়বেন, করে বলবেন আমার ব্যক্তিগত কাগজপত্র আছে, ওগুলো আগে আমি দেখে নেব, আমার পার্সোনাল কাগজ নেওয়ার পর তারপর তুমি সার্চ অ্যান্ড সিজার করো, কোনো তদন্ত কোথাও তাহলে আর হবে না। মমতা যে তত্ত্বটা নামাবার চেষ্টা করলেন এটা উনি পারেন না। যদি ওর মনে হতো দুটো হতে পারতো, একটা হচ্ছে এই লোকগুলো ফেক, তাহলে সরাসরি তাদেরকে অ্যারেস্ট করা যেত, আইডেন্টিটি চ্যালেঞ্জ করা যেত, সেটা ওর মনে হয়নি, কারণ ওদেরকে উনি ইডি অফিসার হিসেবে ঠিকঠাক চিনেছিলেন। দ্বিতীয়ত যদি মনে হয় যে বেআইনি ভাবে কিছু হচ্ছে, তাহলে পরে তো কেস করাই যেত, আগেও ওনার উচিত ছিল হাইকোর্টে গিয়ে সোজাসুজি তার বিরুদ্ধে বলা যে এই লোকগুলোর কোনো অধিকার নেই করবার। আমার বক্তব্য হচ্ছে এটা উনি জানতেন এটা বলা যাবে না, কারণ এই অধিকারটা আছে যে কোনো সংস্থায়। যদিও সুপ্রিম কোর্টের আলোচনা শুনছিলাম যে পলিটিক্যাল পার্টির ইত্যাদি করা সমস্ত, আমার বক্তব্য হচ্ছে ইভেন পলিটিক্যাল পার্টির অফিস সার্চ করা যায় যদি মনে হয় কোনো অফেন্সের সাথে জড়িত কোনো বিষয় ওখানে আছে, যে কোনো পলিটিক্যাল পার্টি। আচ্ছা আমাদের সবার মনে আছে না স্বর্ণ মন্দিরে ঢুকে পড়েছিল ওরকম একটা ভয়ানক ভাবে আদৃত একটা ধর্মীয় স্থান, যে মুহূর্তে মনে হলো ওখানে অফেন্সের বিভিন্ন বিষয় জড়িত আছে সেখানে ঢুকে পড়েছিল না? অর্থাৎ কোনো কিছুই ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো সময় পুলিশ তদন্তের সংখ্যা স্বার্থে ঢুকতে পারে। পুলিশের এই ক্ষমতাটা পিএমএল অ্যাক্টে এইটা সরাসরি এইসব এজেন্সিকেও দেওয়া হয়েছে, ফলে তারা করবেন। এবার প্রশ্ন হচ্ছে এই যে মমতা ব্যানার্জি ঢুকে বসলেন বা কিছু কিছু নিয়ে আসলেন, এতে সরাসরি উনি কতগুলো ন্যায় সংহিতার ধারা ভায়োলেট করেছেন যেগুলো অফেন্স হিসাবে বিবেচিত হতে পারে। এবারে আমার যে জায়গাটায় আশ্চর্য লেগেছে, সরাসরি ওর নামে এফআইআর করা যেত, কারণ উনি অনেকগুলো অফেন্স করেছেন যেটা ন্যায় সংহিতার 218, 221 ইত্যাদি, এমনকি 132 এইসব ধারাতে শেষ পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। ইডির ক্ষেত্রে যেটা আমার কাছে আশ্চর্য লাগলো সেটা হচ্ছে ওরাই অ্যালাউ। এই ধারাগুলোতে কি আছে যদি একটু বলেন, যেহেতু আমরা ধারাগুলোর সঙ্গে পরিচিত নই, ধারাগুলো কি বলছে আসলে? ঠিক আছে, আইনের ঠিক ভাষা নয়, এরা বলছে প্রথম ধরুন 118 নম্বর ধারা, যেখানে পরিষ্কার হচ্ছে যে ওরা যাবেন কি করে। 118 নম্বর ধারায় বলা হলো, 118 না সরি 218, 218 নম্বর ধারা। Resistance to taking property by lawful authority of a public servant, তাহলে ওনাকে বাধা দেওয়া হয়েছে। এই যে ইডির অফিসারদের অধিকার ছিল জিনিস নেবার, সেইখানে তাকে বাধা দেওয়া হয়েছে, এটা সরাসরি শাস্তিযোগ্য অপরাধ। উনি আটকে দিলেন, উনি নিজে ল্যাপটপটা নিয়ে চলে আসলেন, আরো কিছু কাগজপত্র বা ফাইল আমরা যেটা ছবিতে দেখছিলাম, যদিও মামলা চলাকালীন বিষয়টা একটু অন্যরকম থাকলো, শুধুমাত্র ফোন আর কিছু বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি কিছু ফাইল সবুজ রঙের ছবিতে যা দেখেছি এই সমস্ত তিনি নিয়ে এলেন। এইটা কিন্তু ইডি অফিসারদের অধিকার ছিল এইগুলো সিজ করবার, এই সুযোগ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, সুতরাং এটা অপরাধ। এবং এখানে এমনকি 6 মাস পর্যন্ত জেল হতে পারে। এই অপরাধ উনি করেছেন। এছাড়া উনি যে অপরাধটা করেছেন সেটা 221 ধারার মতো সাজা মতো অবস্ট্রাক্টিং পাবলিক সার্ভেন্ট ইন ডিসচার্জ অফ পাবলিক ফাংশন, সরাসরি
ইডির এই অফিসাররা তাদের কাজে উনি বাধা সৃষ্টি করলেন দু জায়গাতেই, ফলে এখানেও আরেকটা অফেন্স হলো। এই সমস্ত যে অফেন্স গুলো উনি করলেন এগুলো তো কগনিজেবল নয়, কিন্তু এইটা শাস্তিযোগ্য এবং এফআইআর হবে। মজা হচ্ছে ওর বিরুদ্ধে এফআইআর করে কেই বা কি করবে সেটা আরেকটা কথা, কিন্তু উনি যেটা করেছেন এটা সরাসরি দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। একজন মুখ্যমন্ত্রীর পক্ষে দেশের আইন ভাঙা অত্যন্ত লজ্জার কথা, এবং এটাতে গোটা রাজ্যের মানুষ তাদের কাছে ভুল বার্তা যাবে। যে কোনো সময় ক্রিমিনালরা ভাবতে পারে আমি বাধা দিতে পারবো শুধু একটাই কথা বলে, আমার ডকুমেন্ট ওখানে আছে, অতএব আমার যে কোনো জিনিস কেড়ে নেবার অধিকার তৈরি হয়ে গেছে। এই কথা কিন্তু মানুষের সামনে বলবার একটা রাস্তা তৈরি হয়ে গেল যদি এখনো ওর বিরুদ্ধে কেস শুরু না হয়।